নমস্কার, আমি অঞ্জনা। রত্ন আকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রস্তাবনা অভিশপ্ত অন্ধকার বাগান। গল্প রচনায় সুপ্রকাশ গায়েন, গল্প পাঠে আমি অঞ্জনা এবং আমার সঙ্গে আছে সুপ্রকাশ। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত অন্ধকার বাগান। শীতের গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের নাম ছোট কুলিনপুর। গ্রামের দক্ষিণ দিকে ঘন বন, যেটাকে স্থানীয়রা বলে অভিশপ্ত অন্ধকার বাগান। এই বাগানের গভীরে গা ছমছমে গল্পের অভাব নেই। কেউ বলে এখানে ভূত আছে, কেউ বলে এখানে পিশাচের বাস। তবে গ্রামের লোকেরা সচরাচর রাতে এই বাগানের ধারে কাছে আসতে সাহস পায় না। রাহুল এক মেধাবী তরুণ। কিছুদিন হলো এই গ্রামে এসেছে। কলকাতায় বড় হয়েও সে বরাবরই গ্রামের জীবন নিয়ে আগ্রহী। পেশায় লেখক রাহুল তার নতুন উপন্যাসের জন্য এক ভৌতিক জায়গা খুঁজছিল। গ্রামে এসে শুনল অভিশপ্ত অন্ধকার বাগানের ভৌতিক কাহিনীগুলি। উৎসুক মন নিয়ে সে সিদ্ধান্ত নেয় নিজেই এই জায়গা দেখবে। গ্রামের প্রধান হরি ঠাকুর একদিন রাহুলকে সাবধান করে বলেছিলেন, বাবু, অন্ধকার বাগানে কেউ রাতের বেলা গেলে ফিরে আসে না। কত মানুষ হাওয়া হয়ে গেছে তার কোনো হিসাব নেই। রাহুল হেসে বলেছিল, ওসব গাঁজাখুরি গল্প, ভয় পেলে তো আর লেখা হবে না। এক রাতে রাহুল এক টর্চ আর ডায়েরি নিয়ে বেরিয়ে পড়ে। তার উদ্দেশ্য ছিল অভিশপ্ত অন্ধকার বাগানের রহস্য উদ্ঘাটন করা। রাত তখন 12টা। বাগানের প্রবেশ মুখে পৌঁছে সে বুঝতে পারল জায়গাটা যতটা গা ছমছমে শোনা যায় তার চেয়েও বেশি। বড় বড় গাছের ডালপালা আকাশ ঢেকে রেখেছে। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। বাগানের ভেতরে ঢুকতেই যেন পরিবেশটা আরো ভারী হয়ে গেল। হঠাৎ সে টর্চের আলোয় কিছু দূরে একটা ছায়া দেখতে পেল। প্রথমে মনে হলো তার চোখের ভুল, কিন্তু যখন ছায়াটা নড়াচড়া করল তখন তার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। কে ওখানে? সাহস করে ডাকল রাহুল। কোনো উত্তর নেই। রাহুল এগিয়ে গেল। তার মনে ভয় হলেও কৌতূহল তাকে থামাতে পারল না। ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বাগানের আরো ভেতরে গিয়ে রাহুল দেখতে পেল একটা পুরনো কাঠের কুঠি। কুঠিটা ভগ্নদশায় পড়ে আছে। মনে হলো বহু বছর ধরে কেউ এই জায়গায় আসেনি। কৌতূহল তাকে দরজা ঠেলে ভেতরে ঢুকতে বাধ্য করল। ভেতরে ঢুকে রাহুল দেখতে পেল একটা ধূলি ধূসরিত ঘর। মেঝেতে পড়ে আছে নানা অদ্ভুত জিনিসপত্র। কিছু কালো মোম, একটা ভাঙা আয়না আর কিছু পুরনো কাগজপত্র। সে ডায়েরি বের করে লিখতে শুরু করল। হঠাৎ পেছনে একটা ঠান্ডা বাতাসের স্পর্শ অনুভব করল। দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু তখনই কানের কাছে ফিসফিসানির মতো একটা শব্দ ভেসে এলো, তুই চলে যা। রাহুলের হাত থেকে টর্চ পড়ে গেল। ভয় পেলেও সে ভাবল এটা তার কল্পনা। কিন্তু ঠিক তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। রাহুল দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে আটকে গেছে। তার শ্বাসকষ্ট হতে লাগলো। তার চোখের সামনে মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র ধীরে ধীরে নড়তে শুরু করলো। হঠাৎ মেঝে থেকে একটা নারীর অবয়ব উঠে এলো। তার সারা শরীর কালো, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো যেন জল জল করছে। তুই এখানে কেন এসেছিস? গম্ভীর কণ্ঠে বলল সেই নারী। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল,
আমি এখানে শুধু গল্প লেখার জন্য এসেছি, তোমার কিছু করব না। গল্পের জন্য? নারী হেসে উঠল। সেই হাসির শব্দ যেন পুরো ঘরটা কাঁপিয়ে দিল। তুই জানিস না এখানে আসলে কি হয়? এখান থেকে কেউ ফিরে যেতে পারে না, আমিও পারিনি। রাহুল থতমত খেয়ে জিজ্ঞেস করল, তুমি কে? নারী কিছু না বলে জানলার দিকে আঙুল তুলল। জানলার বাইরে অন্ধকারে ভাসতে থাকা আরও কয়েকটা ছায়া দেখা গেল। তারা সবাই যেন এই কুঠির দিকে তাকিয়ে আছে। নারী একসময় বলতে শুরু করলো, অনেক বছর আগে এই জায়গাটা ছিল একটা জমিদার বাড়ি। আমি ছিলাম এই জমিদারের চাকরানি। কিন্তু জমিদার আমাকে ভালোবাসার নাটক করে ঠকিয়েছিল। আমার জীবন শেষ করে আমাকে এই কুঠির নিচে পুঁতে দিয়েছিল। সেই থেকেই আমি এখানে বন্দি। তুমি কি মুক্তি চাও? রাহুল জিজ্ঞেস করল। মুক্তি চাই, কিন্তু মুক্তি দিতে হলে তোকে একটা কাজ করতে হবে। জমিদারের পুরনো দলিলটা খুঁজে বের করতে হবে। সেটা এখনো এই বাগানে কোথাও আছে। ওটা পুড়িয়ে দিলে আমার আত্মা মুক্তি পাবে। রাহুল ভয়ে ভয়ে রাজি হলো। পরের দিন সে গ্রামের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারল দলিলটা নাকি কুঠির পিছনে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। পরদিন রাতেই রাহুল আবার বাগানে ঢুকল। এবার সে কিছু গর্ত খোঁড়ার সরঞ্জাম নিয়ে ঢুকল। কুঠির পেছনে গর্ত করতে করতে সে পুরনো একটা টিনের বাক্স পেল। বাক্স খুলতেই দেখল একটা হলুদ হয়ে যাওয়া দলিল। দলিলের ওপর লাল কালি দিয়ে লেখা কিছু রহস্যময় চিহ্ন। ঠিক তখনই বাতাস ভারী হয়ে গেল। নারীর সেই ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। তুই ঠিক কাজ করছিস, এবার দলিলটা পুড়িয়ে দে। রাহুল দলিলটা পুড়ানোর জন্য লাইটার জ্বালালো। ঠিক তখনই চারপাশে আরও কয়েকটা ছায়া ঘিরে ধরল তাকে। তারা সবাই ফিসফিসিয়ে বলছে, পুরাস না, পুরালে আমাদের মুক্তির সুযোগ শেষ হয়ে যাবে, আমরা সবাই বন্দী থাকবো। রাহুল দ্বিধায় পড়ে গেল। একদিকে সেই নারী মুক্তি চাইছে, আর একদিকে এই ছায়ারা তাকে থামানোর চেষ্টা করছে। সে সিদ্ধান্ত নিল দলিলটা পুড়িয়ে দেবে। আগুনের শিখায় দলিলটা ধীরে ধীরে পুড়তে শুরু করলো। কিন্তু দলিল পুড়তেই নারীর চেহারা বদলে গেল। সে আরেকটা বিকৃত রূপ ধারণ করল। তার চেহারা বীভৎস হয়ে গেল। তুই কি ভেবেছিলি আমাকে মুক্তি দিলেই তুই বেঁচে যাবি? আমি মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু তুইও এখন এই বাগানের অংশ হয়ে গেছিস। রাহুল বুঝতে পারল সে ভুল করেছে। তার চোখের সামনে সব কিছু ঘুরতে শুরু করলো। বাগানের ছায়াগুলো তার চারপাশে ঘুরছে, তাকে স্পর্শ করছে, আর তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার ডায়েরিটি মাটিতে পড়ে গেল। এই ডায়েরিটা একদিন হয়তো কেউ খুঁজে পাবে। অভিশপ্ত অন্ধকার বাগানে রাহুলও বন্দী হয়ে গেল, আর তার আত্মা এখন ওই ছায়াদের সঙ্গেই ভেসে বেড়ায়। গ্রামের লোকেরা পরদিন সকালে শুনল রাহুলও আর ফিরে আসেনি। কিন্তু তারা জানত অভিশপ্ত অন্ধকার বাগানের ইতিহাসে এটা নতুন কিছু নয়। অভিশপ্ত অন্ধকার বাগান আজও ভয়ানক জায়গা। রাহুলের মতো কৌতূহলী লোকেরা মাঝে মাঝে এই জায়গায় আসে, কিন্তু তাদের ভাগ্য রাহুলের মতোই হয়। কিন্তু রাহুলের লেখা সেই ডায়েরি আজও কেউ খুঁজে পায়নি। হয়তো সেটা একদিন সব রহস্যের পর্দা উন্মোচন করবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করুন
এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেল রত্ন আকরকে সাবস্ক্রাইব করুন।